আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয়ে হামলার জবাবে ইরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার সন্ধ্যায় ইরানের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি স্থানে হামলার তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। চলমান সংখ্যাতে ইরানের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 450 জনে। ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। সামদানি প্রত্যয় রিপোর্ট। হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে চলছে ইরান ইসরায়েল যুদ্ধ। মঙ্গলবার সকালে ইরানের ইস্পাহানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান অন্তত 3 জন। হামলার জবাব দিতে সময় নেয়নি খামেনির দেশ। গোয়েন্দা সংস্থা মোসাদের একটি গুরুত্বপূর্ণ কার্যালয় ও ইসরায়েলের মধ্যাঞ্চলে পাল্টা আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। এরপর সন্ধ্যায় ইরানের পশ্চিমাঞ্চলে কয়েকটি শহরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় হতাহতের তথ্য এখনও জানা যায়নি। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী, যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর প্রথমবার এ নিয়ে মন্তব্য করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের সামরিক অভিযানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় চীনের উদ্বেগের কথা জানান তিনি। চীন অন্য কোনো দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী যে কোনো কর্মকাণ্ডের বিরোধিতা করে। সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয়। সব পক্ষকে যত দ্রুত সম্ভব এই সংঘাত প্রশমনে কাজ করতে হবে। আমরা শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত। দুদেশের চলমান সংঘাতের সত্যিকারের অবসান চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তাকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সামনে একথা জানান তিনি। কোনো যুদ্ধবিরতি নয়, একদম শেষ। আমি দীর্ঘমেয়াদী সমাধান চাই। আগামী 48 ঘন্টার মধ্যে বোঝা যাবে ইসরায়েল হামলার গতি বাড়াবে নাকি কমাবে। আপনারা অবশ্যই তা দেখতে পাবেন। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া। এ তথ্য জানিয়ে দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে মস্কো। সামদানি প্রত্যয়, আরটিভি। ইরান ইসরায়েলের যুদ্ধের কারণে এসব দেশে বাংলাদেশিদের নিয়ে বিশেষ বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, ইরানে 2000-এরও বেশি বাংলাদেশি রয়েছে। তাদের মধ্যে দূতাবাস সহ তেহরানে আছে 400 জন। তিনি জানান, সবাইকে নিরাপদে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তেহরান ছাড়াও আশপাশের দেশের শহরগুলোতে খোঁজ খবর রাখছে ঢাকা। এই মুহূর্তে বাংলাদেশিরা ইরান ত্যাগ করা কঠিন উল্লেখ করে সচিব বলেন, নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো যাচ্ছে না। আমরা যাদেরকে নিয়ে উদ্বিগ্ন তারা হচ্ছে যারা গতকাল রাতে ইরানের রেডিও ভবনে হামলার সময় আমাদের 8 জন বাংলাদেশি ওখানে ছিলেন। তারা সবাই মানে কোনো ক্ষতিগ্রস্ত হন নাই, সবাই ভালো আছেন। তেহরানে বাংলাদেশ দূতাবাসে যারা কর্মকর্তা এবং কর্মচারী আছেন পরিবারসহ, তারা একটি অত্যন্ত ভয়ঙ্কর হুমকির মুখে পড়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও দেশের বাজারে বাড়ানোর চিন্তা নেই বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, আগের দামে জ্বালানি সহ প্রয়োজনীয় সব পণ্য আমদানি করা হচ্ছে। সরকার যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমরা অবজার্ভ করছি এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার অফ। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে। ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয়, তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। এবারে জানাবো অন্যান্য প্রসঙ্গ। দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। আমির খসরু আরও বলেন, বিএনপি দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়, যেখানে জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকবে। জাতীয় স্বার্থে ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও
জানান তিনি। ব্রাজিলের মনোভাব নির্বাচিত সরকার হলে দুই দেশের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ দ্রুত ও সুবিধাজনক হবে বলেও জানান বিএনপির এই নেতা। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দও উপস্থিত ছিলেন। নির্বাচিত সরকারের জন্য তো সেটা অনেক সহজ হয়। স্বাভাবিকভাবে জনগণের আস্থা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে কাজ করতে হয়। সুতরাং আন্তর্জাতিকভাবে যেটা হয় সেটা তো আর বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে কোনো ঘটনা ঘটলে, কিন্তু সেটাকে মোকাবেলা করার জন্য তো স্বাভাবিকভাবে নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা। আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া অন্য সব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে, এ নিয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় তৃতীয় দিনের বৈঠকে বিষয়টি সুরাহা হয়। নেতারা জানান বিষয়টি জাতীয় সনদে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। প্রথমবারের মতন বৈঠকে অংশ নেয়নি জামায়াত। এনসিপি ও গণ অধিকার পরিষদের অভিযোগ কমিশন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এবারের আলোচনার বিষয়বস্তু সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, ১০০ নারী আসন সহ গুরুত্বপূর্ণ আরো কয়েকটি ইস্যু। জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারেন না। এ নিয়ে বিদ্যমান সব রাজনৈতিক দলের আপত্তি দীর্ঘদিনের। এবার সংস্কার আলোচনায় গুরুত্ব পায় এই অনুচ্ছেদটি। আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া বাকি সব বিষয়ে স্বাধীনভাবে ভোট দেওয়ার বিষয়ে ঐকমত্য হয় সব রাজনৈতিক দল। সংবিধান সংশোধন ও যুদ্ধাবস্থার মতো পরিস্থিতিও এতে যুক্ত করার পক্ষে মত কারো কারো। আস্থা ভোট এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে, সবাই স্বাক্ষর করতে পারবেন। তবে বাকি দুইটা বিষয় এইভাবে আলাদা সংযুক্তি থাকবে। পরিশিষ্টে কিছু কিছু ভিন্ন মত, যেসব প্রশ্নে ঐকমত্য হওয়া সত্ত্বেও ভিন্ন মত আছে, সেইগুলো থাকবে, কিন্তু সেইগুলো নির্দিষ্ট থাকবে। সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে সাধারণত সরকারি দলের সংসদ সদস্যরা সভাপতির দায়িত্ব পান। তবে ৪টি গুরুত্বপূর্ণ কমিটি ছাড়াও আনুপাতিক হারে বিরোধী দলের সদস্যদের মধ্য থেকে সভাপতি মনোনয়নের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। নারী আসন ৫০ নয় ১০০টি করার ক্ষেত্রে মত দিয়েছে সবাই। ৪টা কমিটি বিরোধী দল থেকে আসবে, সেটা মোটামুটি বাধ্যতামূলক। বাকিটা হচ্ছে ভোটের সংখ্যানুপাতিক হারে সর্বোচ্চ ৫০% বিরোধী দল থেকে সংসদীয় কমিটিতে সভাপতির পদে তারা আসতে পারবেন। সংরক্ষিত আসন বৃদ্ধির প্রস্তাব করেছেন ১০০, আমরা ঐক্যমত। সরাসরি ভোটের ব্যাপারে ঐক্যমত হয়েছি, এ ব্যাপারে অনেক দলের নানা মত আছে। আগের সব আলোচনায় জামায়াতের সক্রিয় অংশগ্রহণ থাকলেও এদিন ছিল না তাদের কোনো প্রতিনিধি। বিষয়টি নিয়ে আলোচনা হয় বৈঠকে। জামাত ইসলামীর সাথে আমাদের কথা হয়েছে, আমরা আশা করছি কালকে তারা এই টকসে জয়েন করবে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর আমন্ত্রণ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ জানিয়েছে এনসিপি ও গণ অধিকার পরিষদ। তাদের অভিযোগ কমিশন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। ঐকমত্য কমিশনে যে রাজনৈতিক দলগুলোকে ডাকা হচ্ছে, কোন পদ্ধতিতে ডাকা হচ্ছে, সে বিষয়গুলো কিন্তু আমরা সুস্পষ্ট না। কারণ আমরা দেখি যে ঐকমত্য কমিশনের অনেকগুলো দল, তাদের আসলে অনেক সময় দেখি যে সুস্পষ্ট মতামত থাকে না, শুধুমাত্র একটি দলের বক্তব্যের প্রতি তাদের হ্যাঁ না বলা থাকে। ঐকমত্য কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে একটু পক্ষপাত দুষ্ট হচ্ছে, কিংবা কোনো কোনো দলের প্রতি বিশেষ একটা প্রাধান্য দেওয়া হচ্ছে। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি প্রত্যেকটি রাজনৈতিক দলকে সমভাবে মর্যাদা, সমভাবে বিবেচনা করার। কারো কারো পারসেপশন অন্যরকম হতে পারে, আমরা এটা আপনাদের কাছ থেকেই শুনলাম, এটা আমরা বিবেচনায় নেব। কমিশনের এই সংলাপ চলতি সপ্তাহের বাকি দুদিনও অনুষ্ঠিত হবে। বিরতি দিয়ে শুরু হবে আগামী রোববার থেকে। কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, দলগুলো চাইলে শনিবারও হতে পারে আলোচনা। প্রতিদিনই শেষ করতে পারবো এরকম কোনো নিশ্চয়তা নেই। খান আলামিন, RTV, ঢাকা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে মঙ্গলবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এদিন ইজলাসে সদ্য নিয়োগ পাওয়া ৩ বিচারপতিকে সংবর্ধনা জানানো হয়। এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে যাতে আর কেউ দিনের ভোট রাতে করার চেষ্টা না করে, সেজন্য সকল অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার এগিয়ে নিতেই দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা। আরও জানাচ্ছেন GM মাহমুদ।
5 আগস্ট 2024 গণঅভ্যুত্থানের চূড়ান্ত দিন। ছাত্র জনতার এই অভ্যুত্থানে সরকারি গেজেটে 834 জন আর জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 1400-র অধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়। এ হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে বিচারিক কার্যক্রম। মানুষের যোগাযোগ ও চলাফেরার উপর গোয়েন্দা সংস্থা যেমন বিচার দ্রুত সম্পন্ন করতে হত্যাযজ্ঞের 11 মাসের মাথায় যাত্রা শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিন প্রথমবারের মতো এজলাসে বসেন 3 বিচারপতি। রীতি অনুযায়ী দেয়া হয় সংবর্ধনা। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারের মান নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে সে যেই হোক, সেই আলোর পথ দেখানোর জন্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে আর কখনো যেন গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে, সেজন্য গত 16 বছরে ঘটে যাওয়া সব অপরাধের বিচার প্রয়োজন। সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না। তারা কেবলমাত্র আইন এবং আল্লাহ তাআলার প্রতি আস্থাশীল, সুতরাং তাদেরকে এই রাস্তার থেকে ভয়ভীতি দেখিয়ে কখনোই সরানো যাবে না, সেই অঙ্গীকার তারা ব্যক্ত করেছে। এদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 24 জুন আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার শেষ করা হবে বলে উল্লেখ করা হয়। আমরা আশা করছি তারা ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে এবং সারা দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা হাজির হয়ে এই মামলায় অংশগ্রহণ করবেন। জিএম মাহমুদ, RTV, ঢাকা। গেল 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও 2 জনের মৃত্যু হয়েছে। তাদের একজন ঢাকা, অন্যজন চট্টগ্রামের বাসিন্দা। চলতি বছরেই প্রথম 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হলো। একই সময়ে 312 জনের নমুনা পরীক্ষা করে 18 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছর করোনায় এ নিয়ে মারা গেল 7 জন আর আক্রান্ত হয়েছেন 331 জন। ডেঙ্গু জ্বরে গত 24 ঘন্টায় সারা দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 234 জন। ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। ঢাকার হাসপাতালগুলোতেও বাড়ছে ডেঙ্গু রোগী। ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে উল্লেখ করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য সেবা বিকেন্দ্রীকরণ করে প্রান্তিক পর্যায়ে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। কুমিল্লার দাউদকান্দি থেকে বাবা ছেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন 3 দিন ধরে। পাশাপাশি 2টি শয্যায় চলছে তাদের চিকিৎসা। জ্বর থাকাতে প্রচুর জ্বর থাকে, তারপরে খাওয়া দাওয়া খাইতে পারে না, এই ধরনের একটা আক্রান্ত থাকে আর কি। রক্ত টেস্ট করালাম পরের দিন। ডেঙ্গু আক্রান্তদের সেবা দিতে ছুটে আসছেন চিকিৎসক, দিতে হচ্ছে অক্সিজেন, অনেকের প্রয়োজন পড়ছে আইসিইউর। এবছর ডেঙ্গুর পরিবর্তন বিপজ্জনক। ব্যাক পেইন, প্রচণ্ড জ্বর, শরীরে র্যাশ ওঠা, এগুলো আগে ডেঙ্গুর উপসর্গ ছিল। এখন জ্বর কম, কারো কারো আবার জ্বর থাকে না, আবার অনেকের পেট খারাপ, বমির সমস্যা দেখা দিচ্ছে। আসলে ডেঙ্গুটা এখন মোটামুটি ভালো একটা মহামারীর মতো হয়ে গেছে আমাদের এলাকাতেও। কুমিল্লা দাউদকান্দিতে মোটামুটি অনেক রোগী আক্রান্ত। এখানে প্রতিদিনই 5 থেকে 10 জন করে আসতেছে যাইতেছে। মাথা ব্যথা, বমি, পাতলা পায়খানা, কোমরে ব্যথা, পুরো শরীর ব্যথা। ডাক্তার দেখানোর পরে এমনিসেনাতে ডাক্তার বললো যে ডেঙ্গু ধরা পড়ছে, আপনারা তাড়াতাড়ি পারেন ভর্তি করেন। যদি বেশি খারাপ হয় তাহলে ভর্তি থাকতে হইব 2-3 দিন, আর যদি ভালো হয় তাহলে বাসায় পাঠাই দিব আর কি। ডেঙ্গুর প্রজননের জন্য উপযোগী মৌসুম এখন। তাছাড়া বৃষ্টির কারণে অনেক জায়গায় পানি জমে থাকার কারণে আরও ঝুঁকি বাড়িয়ে দিয়েছে, এমনটাই মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেন। বরিশাল এবং বরগুনাতে দেখছি আমরা গুরুতর রোগীর সংখ্যা বাড়ছে। আমাদের আশঙ্কা হচ্ছে সেখানে আগে যে সেরোটাইপটা ছিল একটা নতুন সেরোটাইপ হয়েছে। এই দুটো সেরোটাইপ মিলে যদি আক্রান্ত হয় তাহলে তাদের ক্ষেত্রে বিপদটা বেশি হয়। মৃত্যু যদি কমাতে হয়, স্বাস্থ্য যে চিকিৎসা সুবিধা এটাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। গ্রামে হোক শহরে হোক, আপনার বাড়ির পাশে ডেঙ্গু পরীক্ষা করার জন্য অন্তত নমুনা কালেকশন, নমুনা সংগ্রহ করার ব্যবস্থা থাকতে হবে। তাহলে একজন রোগী আগে থেকে জানতে পারবে তার ডেঙ্গু কিনা, সে বিশ্রামে যাবে বা চিকিৎসায় যাবে। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন সহ স্থানীয় প্রশাসনের তৎপরতা বাড়ানোর পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরি বলেও মনে করেন এই স্বাস্থ্যবিদ। দীপন দেওয়ান, RTV, ঢাকা।
প্রথমবারের মতো দুর্নীতি মামলার আসামি হলেন ক্রিকেটার সাকিব আল হাসান। 250 কোটি টাকার বেশি শেয়ার বাজার থেকে কারসাজি করে আত্মসাতের ঘটনায় এই মামলা করেছে দুদক। মামলায় সাকিবের সঙ্গে আসামি আরও 14 জন। 5 আগস্ট হাসিনা সরকারের পতনে তার বিরুদ্ধে শেয়ার বাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনে দুদক। প্রায় 4 মাসের অনুসন্ধান শেষে উঠে আসে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান ও তার সহযোগীরা হাতিয়ে নিচ্ছে 256 কোটি টাকা। সাকিবের বিরুদ্ধে সরাসরি 2,95 লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এদিকে টিউলিপ সিদ্দিকের গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম সহ সাবেক 9 কর্মকর্তাকে 22 ও 23 জুন তলব করেছে দুদক। জনাব সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য মাগুরা 1 সহ 15 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শেখ হাসিনা বিগত বছরগুলোতে নিজের ইচ্ছে মতো ইতিহাস রচনা করেছেন। গণতন্ত্র থাকলে এরকম কাজ সম্ভব হতো না। জুবাইদুর রহমানের মতন আলোকিত মানুষও আওয়ামী লীগের মিথ্যা মামলা থেকে রেহাই পায়নি। বিকেলে রাজধানীর জিয়াউদ্দনে আমরা বিএনপি পরিবারের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে যে পরিবার বারবার কাজ করে গেছে সেই পরিবারের সদস্য ডক্টর জুবাইদার জন্মদিনে দেশব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সহ অনেকে। ডাক্তার জুবাইদুর রহমান শিষ্টতা, সৌজন্যবোধ এবং সবার কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ। অথচ এই মানুষটিকেও শেখ হাসিনার যে ফ্যাসিবাদী আক্রমণ থেকে তিনি নিস্তার পাননি। একজন প্রখ্যাত চিকিৎসক হিসাবে যিনি প্রতিষ্ঠিত করেছেন, তার মতো একজন আলোকিত মানুষকে মিথ্যা মামলায় জর্জরিত করার চেষ্টা করা হয়েছে। জানাবো খেলার খবর। সদ্য শেষ হওয়া ফুটবল মৌসুমে লিগ টাইটেল নিশ্চিত করতে না পারার ব্যর্থতার দায়ে দলের হেড কোচ ও সব বিদেশি ফুটবলার পরিবর্তনের ঘোষণা দিয়েছেন বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান। আরটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। এছাড়া এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাই পর্বকে সামনে রেখে দল গোছানো শুরু করেছে ক্লাবটি। পেশাদার লিগের 5 বারের চ্যাম্পিয়নরা। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। কিংস ডাগআউটে অস্কার ব্রুজন অধ্যায় শেষে তিতার অন্তর্ভুক্তির 1 মৌসুম পরেই তিক্ততা। রোমানিয়ান এই কোচের কৌশলে হতাশ ম্যানেজমেন্ট। 1 মৌসুম না যেতেই এই রোমানিয়ানে আর আস্থা রাখতে পারছে না পেশাদারি লিগে টানা 5 বারের চ্যাম্পিয়নরা। লিগ শিরোপা হাতছাড়া হবার পাশাপাশি মাঠে নেই কিংসের সেই চিরচেনা ছন্দময় ফুটবল। হতাশ কিংস টিম ম্যানেজমেন্ট জানালো, ভালেদিয়ার তিতার অধ্যায় এখানেই শেষ। আমরা লিগ পাইনি, যেটা 5 বছর আমরা ধারাবাহিকভাবে পেয়ে আসছিলাম, বা দর্শকরা বসুন্ধরা কিংসের কাছ থেকে যে ধরনের খেলা প্রত্যাশা করে থাকে, বসুন্ধরা কিংস এবছর সেই প্রত্যাশাটুকু পূরণ করতে পারেনি। সভাপতি এর দায়টুকু কিছুটা তো কোচের উপর বর্তাবি। সেই হিসাবে আমরা আসলে অসন্তুষ্ট কোচকে বয়ে টেনে বরাবর নিশ্চয়ই কোনো মানে হয় না। লিগ টেবিলে 3 নম্বরে থাকা বসুন্ধরা কিংস এবার খেলবে এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাই পর্ব, যাদের সঙ্গে আরেক বাংলাদেশি ক্লাব আবাহনী। আগস্টে হতে যাওয়া সেই ম্যাচ ও আসন্ন লিগ সামনে রেখে শক্তিশালী দল গঠন করছে তারা। স্থানীয় 2-1 খেলার পরিবর্তন হলেও আমাদের হয়তো বিদেশি খেলার তালিকায় সবগুলোতেই পরিবর্তন আসবে। আসলে এএফসি কাপ এবার আগস্ট মাসে হচ্ছে, এটা খুব আমাদের জন্য আমরা একটু এই জন্য কিছুটা ব্যাঘাতে পড়েছি, কারণ আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। আমাদের টিমের স্বার্থে যাকে কার্যকরী মনে হবে আমরা সে সমস্ত প্লেয়ারকে দলভুক্ত করবে। সেটা যেমন ল্যাটিন হতে পারে, ইউরোপিয়ান হতে পারে, কিংবা আফ্রিকান হতে পারে। দেশি ফুটবলার অন্তর্ভুক্তিতেও সাবধানী কিংস সভাপতি। তবে গেল মৌসুমের পারফর্মার প্রায় সবাইকেই ধরে রাখার চেষ্টায় বসুন্ধরা কিংস। মাহফুজুল ইসলাম, আরটিভি, ঢাকা। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারিতে রিকার্ভ এককের ফাইনালে উঠেছে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। সিঙ্গাপুরের দুপুরে অনুষ্ঠিত সেমিফাইনালে হাড্ডাহাড্ডির লড়াইয়ে চীনের তীরন্দাজ পেন আনচেনকে
6-4 সেটে হারান আলিফ। স্বর্ণজয়ের লড়াইয়ে শুক্রবার জাপানের গাকুতো মিয়াতার মুখোমুখি হবেন তিনি। সে লড়াইয়ে জয় পেলে রোমান্স আনার পর দ্বিতীয় বাংলাদেশি তীরন্দাজ হিসেবে এশিয়া কাপের স্বর্ণ জেতার রেকর্ড গড়বেন আলিফ। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটা দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।